নমস্কার, স্বাগত সবাইকে অঞ্জনের জগতে। আমরা একটা নতুন জিনিস শুরু করছি অঞ্জনের জগতে, সেটা হচ্ছে গিয়ে ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট প্ল্যানিং, বা যাকে আমরা বলি সঞ্চয়। সেটা নিয়ে আমরা দীর্ঘ অনেক কটা এপিসোড করব। চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে একটা করে দিতে, বা অ্যাটলিস্ট মাসে দুটো করে তো বটেই, ইফ নট মোর। তো তার জন্য আজকে আমরা চলে এসেছি ই ওয়েলথ সলিউশনসে। আমরা চলে এসেছি কল্লোল বাবুর কাছে। নমস্কার কল্লোল বাবু। নমস্কার নমস্কার অঞ্জন। তো আজকে আমরা অনেক কটা জিনিস নিয়ে কথা বলবো, যেগুলোতে আপনারাও খুব উপকৃত হবেন। আচ্ছা কল্লোল বাবু, প্রথমত তো আপনাকে সত্যি স্বাগত অঞ্জনের জগতে। ধন্যবাদ। দর্শকদেরকে আমি জানাতে চাই যে ধরুন, যে ইনভেস্টমেন্ট, বা আমরা যে বলি যে ইনভেস্টমেন্ট প্ল্যানিং, বা সঞ্চয় করার বিভিন্ন তো এখন উপায় বেরিয়েছে। ধরুন, ইভেন আমার ছোটবেলাতেও যখন কাজ শুরু করি প্রথম, তখন বাবাও বলেছিলেন, এরা ব্যাংকে অ্যাকাউন্ট করে নিবি, এলআইসি করে নিবি। এইটুকুতেই সীমাবদ্ধ ছিল মোটামুটি ধরুন একটা মিডিল ক্লাস বাঙালি পরিবারের সঞ্চয়ের বুদ্ধি, বা আহ, মানে আমি বলবো সঞ্চয়ের পরিষদটাও বোধহয় তখন সেরকমই ছিল। কিন্তু এখন তো একটা বিশাল পরিবর্তন হয়েছে, মানে এদিক থেকে ওদিক হয়ে গেছে বোধহয় ইনভেস্টমেন্ট প্ল্যানিং। তো আপনি যদি একটুখানি বলেন, হোয়াট ইজ ইনভেস্টমেন্ট প্ল্যানিং এন্ড কেন করা উচিত? অঞ্জন, আপনি ঠিকই বলেছেন। আর আপনার বাবা যে সময়ের কথা আপনি বললেন, সেই সময় বাবাও ঠিক বলেছিলেন। এবং আমাদের কিছু জিনিস ফলো করে ইনভেস্টমেন্ট করা উচিত। প্রথম কথা, আমাদের প্রত্যেকের জীবন তো আলাদা অঞ্জন। তো সেক্ষেত্রে প্রত্যেকের চ্যালেঞ্জ আলাদা, প্রত্যেকের রিকোয়ারমেন্ট আলাদা, প্রত্যেকের অ্যাভিনিউ সবার সমান নয়। অতএব এক একজন এক একভাবে দেখেন। যেভাবে ইনভেস্টমেন্টটা করা উচিত, আমাদের প্রচুর ফিনান্সিয়াল গোলস থাকে। সেই গোল বেস প্ল্যানিংটা হওয়া উচিত, যে আমার এই গোল। কিন্তু তার আগে, সব থেকে আগে সকলের জন্য প্রথম কথা, একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করা উচিত। যে আমার বিপদের দিনে বা কোভিড লাইক সিচুয়েশন এলে কি করা যেতে পারে, 6 থেকে 9 মাসের আমার যেটা রেগুলার খরচা, তার একটা বন্দোবস্ত করা। আর হচ্ছে, আমার উপর যদি ডিপেন্ডেন্ট থাকে বা আমি যদি সেলফ ডিপেন্ডেন্ট হই, আমার যেখান থেকে রিস্ক আসবে, যেগুলো থেকে আমার ডেন্ট পড়তে পারে ইনভেস্টমেন্ট প্ল্যানিং এ, সেই জায়গাগুলো কভার করে নেওয়া, এটাই মূল। এরপরে যার ভিত্তিতে আমরা করব, যে প্রত্যেকে বললাম যে চ্যালেঞ্জগুলো আলাদা থাকে, তার পকেটের ক্যাপাসিটি ডিফারেন্ট থাকে, সেই অনুযায়ী আমাদের গোছাতে হয়। এবং পুরোটা যদি অ্যাসেট অ্যালোকেশন প্যাটার্নে করা হয়, সেটাই ওয়েলথ ক্রিয়েশনের একমাত্র মন্ত্র। যে অ্যাসেট অ্যালোকেশন কথাটা আপনি বললেন, অনেক দর্শক হয়তো অ্যাসেট অ্যালোকেশন মানেটা বুঝবেন না, একটু যদি বলে বলে দেন। অ্যাসেট অ্যালোকেশন মানে অঞ্জন, আপনি যেটা নিজে বলছিলেন, যে আপনার বাবা যখন আপনি শুরু করেছিলেন আপনার জীবন, তখন বাবা বলেছিলেন একটা এলআইসি করে নে আর ব্যাংকের টাকাটা। সেই অর্থে আপনার বাবা একদম সঠিক। আপনার বাবা স্বনামধন্য ডাক্তার, আমরা সকলে জানি, দর্শকরা হয়তো জানেন। এবার সেক্ষেত্রে উনি যেটা বলেছিলেন, একটা এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করতে বলেছিলেন, যে ব্যাংকের একটা খাতা খুলে নিয়ে সেখানে টাকাটা রাখা, যাতে আপদে বিপদে যখন দরকার সেই সময় এখান থেকে টাকাটা নেওয়া। আর এলআইসি করতে বলেছিলেন খানিকটা সেভিংস ওরিয়েন্টেড। তখনকার দিনে আমরা যে এলআইসিটা করতাম, সেটাই খানিকটা সেভিংস পার্ট থাকতো আর খানিকটা প্রোটেকশন পার্ট থাকতো। এখন সেটা দুটো একসঙ্গে করে করা হতো। এলআইসি করে নিয়ে একটা 10 বছর, 20 বছর, 25 বছর বাদে একটা লামসাম পাওয়া যাবে বলে। বা অনেক সময় মানি ব্যাক পলিসি ছিল সেই সময়, যে 5 বছর অন্তর করে একটা টাকা পাবে বা 4 বছর অন্তর করে একটা টাকা পাবে। তখন এখন জিনিসটা না অনেক বদলে গেছে। এবার লোকজন, আপনার এই মুঠো ফোনের মাধ্যমে লোকজন সবকিছু জানতে পারছে। এবার সেই মুঠো ফোনেও যদি আপনি সার্চ করেন অ্যাসেট অ্যালোকেশনে, দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ অ্যাসেট ইউ ক্যান ইনভেস্ট ইন। কারোর মনে হচ্ছে যে আমি রিয়েল এস্টেটে ইনভেস্ট করলে বোধহয় খুব ভালো রিটার্ন পাবো, সেটা এক ধরনের অ্যাসেট। কেউ ভাবছে শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে খুব ভালো পাবো, তাহলে সেটা এক ধরনের অ্যাসেট। আবার কেউ বলছে না, আমি রিস্ক নিতে রাজি নই, আমার অল্প রেস্কও আছে, ওটা ব্যাংকেই থাকুক বা বন্ডে থাকুক, এইটা বা
ডিভিডেন্ড ইল্ডিং কোনো একটা অ্যাসেট ক্লাসে থাকুক, সেটা এক ধরনের অ্যাসেট ডিভিডেন্ড। প্রেশাস মেটালস, এখন দেখবেন লোকজন প্রচুর করছে প্রেশাস মেটালস, গোল্ড, সিলভার, কপার, অ্যালুমিনিয়াম ইভেন। দিস ইজ আ কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, বাট এগুলো সব পেপার গোল্ড বা পেপার সিলভার বা পেপার কপার বা পেপার অ্যালুমিনিয়াম হওয়া উচিত, নট দ্য অ্যাকচুয়াল ওয়ান। যখনই গোল্ড আপনি গয়না আকারে কিনছেন, তখন আপনার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে যায়। শুধু তাই নয় রঞ্জন, আপনি যখন কোনো জুয়েলারি কিনছেন, সেখানে আপনাকে একটা মেকিং চার্জ দিতে হচ্ছে, একটা জিএসটি দিতে হচ্ছে। তো সেগুলোর মূল্যটা আপনার যে ইনভেস্টমেন্টটা, সেটার অ্যামাউন্টটাকে কমিয়ে দিচ্ছে। কারণ যখন আপনি বিক্রি করতে যাবেন, আপনি তো জিএসটিটা ফেরত পাবেন না, মজুরিটা ফেরত পাবেন মজুরিটা না। ফেরত পাবেন না, শুধু গোল্ডের ভ্যালুয়েশন পাবেন। এবং সেখানেও বলবে না এটা ওই দোকান, যদিও এখন হলমার্ক হয়ে যাওয়ার পরে এই অসুবিধাটা নেই, কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কিছু হতে পারে। অনেক কারণ কিছু হয়, হ্যাঁ। মানুষ যখন দরকারে পড়ে সোনাটা বিক্রি করতে যায়, তখন যা পাচ্ছে তাই নেয়। কারণ প্রথম কথা, বিক্রি করার সময় সে একটা হীনমন্যতায় ভোগে, হুম। এবং যাকে গিয়ে বিক্রি করে সে দেখবেন একটা কুঁকড়ে থাকে। মানে যে বিক্রি করে সে একটা কুঁকড়ে থাকে, মেন্টালি একটা পেনের মধ্যে দিয়ে যায়, এবং মনে হয় কারা দেখে ফেললো, পাশের বাড়ির লোক দেখে ফেললো কিনা, পরিচিত লোকজন দেখে ফেললো কিনা। অতএব সেটা আমরা ইনভেস্টমেন্ট হিসেবে দেখি না, যেটা আপনি সকলের সামনে বুক ফুলিয়ে বিক্রি করতে পারবেন এবং যেখানে কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট নেই, সেটাই ইনভেস্টমেন্ট। ইমোশনাল যদি অ্যাটাচমেন্ট হয়ে যায়, তাহলে সেটা ইনভেস্টমেন্ট দাঁড়ায় না। তো প্রেশাস মেটাল এক ধরনের ইনভেস্টমেন্ট। এখন ক্রিপ্টো কয়েন শুনবেন, একদম বাচ্চাদের কাছে ক্রিপ্টো কয়েন, সেটা এক ধরনের ইনভেস্টমেন্ট। তবে ক্রিপ্টো কয়েন ইজ নট ব্যাকড বাই এনি অ্যাসেট। ওয়েন সামথিং, সাম ইনভেস্টমেন্ট আর নট ব্যাকড আপ বাই এনি অ্যাসেট, আমরা সেটাকে ইনভেস্টমেন্ট ধরি না। তবে হ্যাঁ, 5% আপনার রাখতেই পারেন ক্রিপ্টো কারেন্সিতে। তো আপনাকে আমি 5% মানে আপনি বলতে চাচ্ছেন একজন মানুষের ধরুন টোটাল যে অ্যাসেট ভ্যালু, তার 5% মানে তার রোজগারের নাকি তার অ্যানুয়াল স্যালারি? না, না, অ্যানুয়াল স্যালারি বা তার অ্যাসেট ভ্যালুর 5% হতে পারে, বা ওকে। আপনি যেটা ইনভেস্ট করছেন, 100 টাকা যদি ইনভেস্ট করেন, 5 টাকা আপনি ক্রিপ্টোতে নিশ্চয়ই রাখতে পারেন। এবার এছাড়াও আরো অনেক অ্যাসেট ক্লাসেস রয়েছে, যেরকম অ্যান্টিক্সে অনেকে ইনভেস্টমেন্ট করেন, সলিটেয়ার ডায়মন্ডসে ইনভেস্ট করেন, বা পুরোনো গাড়িতে ইনভেস্ট, ভিন্টেজ কারে ইনভেস্টমেন্ট করেন। তো দেয়ার আর ডিফারেন্ট অ্যাসেট ক্লাসেস। সেই অ্যাসেট ক্লাসের মেন উদ্দেশ্য আপনি সাধারণ মানুষ হিসেবে যেখানে যেখানে করা উচিত, সেটা হচ্ছে আপনার ডেটে করা উচিত। এমার্জেন্সি ফান্ডের পর ডেট ইনভেস্টমেন্ট করা উচিত। ইনভেস্টমেন্ট উইথ, তারপরে করা উচিত ইনভেস্টমেন্ট উইথ লো রিস্ক, মিউচুয়াল ফান্ড কাইন্ড অফ থিং বা স্টক কাইন্ড অফ থিং। তারপরে ইনভেস্টমেন্ট উইথ হাই রিস্ক, রিয়েল এস্টেট বা সলিটার ডায়মন্ড, এই ধরনের কিছু করতে পারে। কিন্তু রিয়েল এস্টেট বলতেই তো লোকে আবার ভাববে কল্লোলবাবু যে জমি কিনে রেখে দিই, ভবিষ্যতে খুব কাজে দেবে। আহ, আপনি যেটা বললেন এটা কিন্তু অনেক মানুষই বোঝে না যে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ইজ অলসো প্রিটি রিস্কি অ্যাট টাইমস। ভেরি হাই রিস্ক। কারণ ইনভেস্টমেন্ট ইন রিয়েল এস্টেট রিস্কি কারণ, প্রথম রিস্ক হচ্ছে আপনার জমিটাকে আপনি ধরে রাখতে পারবেন তো। দ্বিতীয় কথা হচ্ছে যে পেপারটা ঠিক আছে তো। ওই ভদ্রলোক আরো 3 জায়গায় বিক্রি করে দেননি তো? দেননি তো, ডিফারেন্ট কোর্টসে বিক্রি করে দেননি তো। আপনি কিনছেন, আপনার সঙ্গে আলিপুর কোর্টে হচ্ছে, ভদ্রলোক আর এক জায়গায় হাওড়া কোর্টে বিক্রি করে রেখে দিয়েছেন already। তো দেখুন, এই ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি রিয়েল এস্টেটে প্রচুর। অতএব পেপারটা সঠিকভাবে যাচাই করে নিয়ে, একবারের জায়গায় 10 বার কনফার্ম হয়ে তারপরে রিয়েল এস্টেট ইনভেস্ট করা উচিত। এবং আমি কার থেকে কিনছি সেটাও খুব ইম্পর্টেন্ট। তো রিয়েল এস্টেটে ইনভেস্ট করার আগে সেটা করতে পারেন। তার পেপার, রিয়েল এস্টেট পেপারে আছে রিটস বলে এক ধরনের জিনিস হয়, সেটাতেও করা যেতে পারে। আমরা যখন আরো পরবর্তীকালে বলার সুযোগ পাই, তাহলে সেটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করবো। তার মানে আমরা মোটামুটি দলবাবু যেটা বুঝলাম হচ্ছে কি, ধরুন মানে একজন মানুষের তার অনেকটাই বোধহয় ইনভেস্টমেন্ট প্ল্যানটা ডিপেন্ড করে তার রোজগার কতটা, তার ডিপেন্ডেন্সি তার উপরে কতজনের, একদম। তার শুধু একজন সিঙ্গেল মানুষের ইনভেস্টমেন্ট প্ল্যান, আর তার সঙ্গে যদি দুজন তার বেবিস মানে বাচ্চা কাচ্চার নিয়ে, স্ত্রীকে নিয়ে বা স্বামীকে নিয়ে
বা আরো যদি কেউ ডিপেন্ডেন্ট থাকে তাদের ইনভেস্টমেন্ট প্ল্যান বোধহয় একটু আলাদা হবে। তো তারপরে ধরুন আবার তার যদি আবার এমনিতেই ধরুন যদি ইনহেরিটেড অ্যাসেটস যদি অন্যরকম থাকে, তার বোধহয় আবার হয়তো ইনভেস্টমেন্ট প্ল্যান একটু আলাদা হবে। তার মানে নিশ্চয়ই এই এই যে ইনভেস্টমেন্ট প্ল্যান করার আগে একটু বোধহয় তাহলে কারোর সঙ্গে কথা বলা বা কোনো ব্যাংক বা কিছু এটা কনসাল্ট করে বোধহয় করলে আরো বেটার। আমার তাই মনে হয়, কারণ একজন অ্যাডভাইজার আপনাকে একটা প্রফেশনাল গাইডেন্স দেবে। কারণ আজকাল তো গুগল থেকে সবাই জানতে শিখে গেছে, হ্যাঁ, এবং অসুখ বিসুখ হলে ডাক্তারের কাছে যাওয়ার আগে পড়ে নিচ্ছেন, এবং ডাক্তারকেও অ্যাডভাইস করে দিচ্ছেন যে আপনি এটা করতে এটা পারেন। করতে পারেন, ওটা দেখতে পাচ্ছেন, এটা পড়ে দেখলাম। তো যাদের প্রচুর ধৈর্য আছে সেসব ডাক্তারকেও আমি দেখেছি খুব সুন্দরভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করেন। যাদের ধৈর্য নেই তারা রেগে যান। তো এখন যেহেতু আমি বললাম না, মুঠো ফোনে সব নলেজটা পাওয়া যাচ্ছে, আমাদের পড়াশোনাটাই জলে চলে গেল। এরপরে তো এআই আসছে, জানি না আরো এআই কি কি বলবে, কিন্তু আমরা এআই এর অ্যাপ্লিকেশন করছি আমাদের ইনভেস্টমেন্ট মাধ্যমে। এবং আপনি যে কথাগুলো বললেন অঞ্জনবাবু, একদম ঠিক, যে ইনভেস্টমেন্টটা কমপ্লিটলি ডিপেন্ড করছে আপনার চ্যালেঞ্জেস, আপনার ডিপেন্ডেন্সি কজন, বা আপনার বাড়িতে কেউ ক্রিটিক্যাল ইলনেসে ভুগছে কিনা, এবং আপনার বাবা মার সঠিকভাবে হেলথ ইন্স্যুরেন্স নেওয়া আছে কিনা, এবং আরো কি কি ডিপেন্ডেন্ট, এবং দুটো বাচ্চা হলে তাদের পড়াশোনা, সবকিছু মিটিয়ে তারপরে সেভিংস। তো লোকে ভাবে আজকে বাঁচি তারপরে তো কালকে, কিন্তু সেইভাবে কোনোদিনই বাঁচানো যায় বাঁচা না। যায় না। হ্যাঁ, তো আগে আপনাকে বাঁচানোর জায়গাটা সরিয়ে নিয়ে তারপরে আপনাকে খরচের কথাটা ভাবতে হবে। মানে ইনকাম মাইনাস এক্সপেন্স ইজ ইকুয়াল টু সেভিংস আমরা ভাবি, সেটা হওয়া উচিত না। হওয়া উচিত ইনকাম মাইনাস সেভিংস ইজ ইকুয়াল টু এক্সপেন্স। মানে মিউচুয়াল ফান্ডটা নিয়ে আমরা আজকাল খুব শুনি, কিন্তু আহ, আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, কারণ যেহেতু আমি নিজে একটু মিউচুয়াল ফান্ড নিয়ে ইনভেস্ট করেছি বা করি এখনো। মিউচুয়াল ফান্ডও কিন্তু পরামর্শ না নিয়ে কিন্তু করাটা সঠিক হয় না অনেক সময়। একদম ঠিক হয় না, কারণ আহ, কারণ এটাই আবার সেই পুরোনো কথায় ফিরে আসতে হয়, আপনার চ্যালেঞ্জ আমার চ্যালেঞ্জ সমান নয় অন্তত। অতএব আমি যে যে ফান্ডে ইনভেস্ট করতে পারি আপনি সেই সেই ফান্ডে নাও করতে পারেন। দ্বিতীয় কথা, আমার রিস্ক অ্যাপেটাইটটা কত, মানে আমি কত দূর নামলে রিস্কটাকে হজম করতে পারবো। আর আপনার হজম শক্তি আমার হজম শক্তি সমান নয়। আপনার খিদে আমার খিদে সমান নাও হতে পারে, আপনার ধৈর্য আমার ধৈর্য সমান নাও হতে পারে। এগুলো তো অ্যাসেস করে নিয়ে ইনভেস্টমেন্টে করা উচিত, কিন্তু সেগুলো তো আপনাকে কোনো এআই বা গুগল দেবে না। আর ইনভেস্টমেন্ট প্যাটার্ন শুধু মিউচুয়াল ফান্ড করলেই হবে না, আপনার যিনি অ্যাডভাইজার তার সঙ্গে 6 মাস অন্তর একবার রিভিউ মিটিং এ বসতে হবে, তাহলে আপনার হ্যাঁ, কারণ আমার মনে হয় কারণ হচ্ছে গিয়ে মানে আপনার তখন অব্দি ফিনান্সিয়াল কন্ডিশনটা কিরকম হচ্ছে তার উপরে। কারণ আমি নিজে একটা জিনিস বুঝেছি এটা করে যে মিউচুয়াল ফান্ডেও কিন্তু এটা অনেকটা ধরুন ওই একটা টেলর মেড সিউটের মতো, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি গিয়ে মাপটা দিতে হবেই। হ্যাঁ, মানে ওই রেডিমেড গিয়ে কিনে নিলামে হবে না, ফিটিংসটা কিন্তু ঠিক ঠিক হবে না। হয় টাইট হবে, একটু এদিক ওদিক করতে হবে, না একটু হতেই বেশি হবে। লুজ হয়ে গেল। তো এটা মানুষ বুঝে গেলে পরে বোধহয় বেটার হয়। দেখ, একটা জিনিস আমাকে কথা দিতে হবে, কারণ আমি সত্যি কথাই বলছি, আমি যখন লিখেছিলাম কিছু কিছু জায়গাতে যে আমি এরকম একটা এপিসোড শুরু করতে চাই, আমার এখনো মনে আছে 32 জন প্রথম 3 দিনের মধ্যে আমাকে বলেছিলেন আপনি প্লিজ একটা ফিনান্সিয়াল একটা এরকম ব্যাপার করুন, লিটারেসি কাইন্ড অফ। হ্যাঁ আমাদেরকে একটুখানি যদি বোঝানো যায় বিভিন্ন। তো আমি আপনাকে নিয়ে আরো কতগুলো করে করে এপিসোড করব। আর আহ, যদি দর্শক বন্ধুদের মধ্যে কেউ প্রশ্ন করেন, আপনি যে কোনো একটা প্রশ্নকে তুলে নিয়ে যদি তার পরের এপিসোডে আমাদেরকে একটা করে নিশ্চয়ই। উত্তর দেন। তো আমরা প্রথম 3টে এপিসোডের প্রশ্নকে অ্যাকিউমুলেট করে আমরা 4 নম্বর এপিসোড থেকে ওই 3টে প্রশ্নের উত্তর দিয়ে শুরু করব। হুম। তো অসংখ্য ধন্যবাদ কল্লোল ঘোষ মহাশয় আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও ধন্যবাদ অঞ্জন, যে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমার সৌভাগ্য যে আপনার দর্শক বৃন্দর কাছে আমি পৌঁছতে পারবো আপনার মাধ্যমে। না না, এটা আমাদের সৌভাগ্য। আর আম, আগামী দিনে আর একটা টপিক নিয়ে আমরা আসবো। আর আপনাদেরকেও জানাই থ্যাংক ইউ ফর ওয়াচিং।
আর যারা যারা আমার চ্যানেলে নতুন দেখছেন, প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট। আর কি দেখতে চান বলবেন। আচ্ছা, কল্লোল বাবুকে যদি কোনো প্রশ্ন করতে হয় করবেন। পরপর 3টে এপিসোডের পর কতগুলো প্রশ্ন হবে, এক একটা করে এপিসোডের একটা করে প্রশ্ন নিয়ে প্রথমবারটা উনি 3টে প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। তারপর থেকে প্রত্যেক এপিসোড থেকে একটা করে প্রশ্ন তুলে নিয়ে উনি আপনাদের একজনের কোনো প্রশ্ন উত্তর দেবেন। আর আপনারা যদি ওনার সঙ্গে সরাসরি কথা বলতে চান, আমি ওনাদের নম্বরটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। কারণ এটা যেহেতু কোনো প্রমোশন, পেড প্রমোশন নয়, আমি নিজে চাই আপনারা বুঝুন। কারণ অনেক জায়গাতেই জানেন তো মিসলিড হই আমরা, আমিও এক সময় হয়েছি, পরে হইনি। যে কোন ইন্স্যুরেন্সটা নেবেন, কোন মেডিকেল ইন্স্যুরেন্স নেবেন, বা কোন ইনভেস্টমেন্ট করবেন, বা কিভাবে করবেন, কোন মিউচুয়াল ফান্ড করবেন, বা আপনি আদৌ কি ইনভেস্টমেন্ট করবেন। কারণ খুব কষ্ট করে সবাই উপার্জন করি, তার সেভিংসটাও খুব ইম্পর্টেন্ট। তো ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। দেখা হচ্ছে আবার আরেকটি নতুন এপিসোডে। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার।